তার অবস্থান দাঁড়ালো হচ্ছে 18%, যেখানে কেন্দ্র 53% আছে, 35%-এর প্রায় ডিফারেন্স। এবং শুধু তাই নয়, কেন্দ্র অলরেডি নতুন পে কমিশন ঘোষণা করে দিয়েছে। আমরা ভেবেছিলাম এই বাজেটে হয়তো রাজ্য সরকার পে কমিশনের কোনো কিছু ইঙ্গিত বা কোনো কিছু দেবেন, কিন্তু এখানে আমরা কিছু দেখতে পেলাম না। এবার এরপরে রাজ্য সাধারণত নিয়ম হচ্ছে কেন্দ্র সরকারের পে কমিশনের পর রাজ্যরা সাধারণত পে কমিশন তৈরি করে। তো কেন্দ্রের পে কমিশন হওয়ার পর রাজ্য যখন পে কমিশন তৈরি করবে তখন ডিএ আবার নতুন করে অ্যাড হয়। কেন্দ্রের ক্ষেত্রেও ডিএ নতুন করে অ্যাড হয়, 0 থেকে শুরু হয়, 4% বা যেরকম দেয়া হবে 10% সেই অনুসারে শুরু হয়, রাজ্যেরও তাই শুরু হবে। কিন্তু এই যে স্প্যানটা, অর্থাৎ জবে থেকে এই পে কমিশন চলছে, বর্তমান পে কমিশন চলছে, তাতে কিন্তু আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা, শিক্ষক অশিক্ষক কর্মচারী, তারা কিন্তু দিনের পর দিন বঞ্চিত হয়ে থেকেই গেলেন। সেই বঞ্চনা কিন্তু আর মিটলো না। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই, এই সরকারি কর্মচারীদেরই একসময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিএ করে ঘেউ ঘেউ করবেন না। তো সেই জন্য মনে হয় যে 4% ভিক্ষা একটা ছুড়ে দেওয়া হলো কোনো রকমের সরকারি কর্মচারী এবং শিক্ষক অশিক্ষকদের সামনে। এবং এই মুখ্যমন্ত্রী, আমি তাকে মনে করিয়ে দিতে চাই যে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, সেই বামফ্রন্ট ক্ষমতায় থাকার সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলতেন যে যদি সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা না থাকে কেন্দ্রীয় হারে, তাহলে সেই সরকারের তার ক্ষমতায় বসে থাকার কোনো অধিকার নেই, অর্থাৎ ক্ষমতা ছেড়ে চলে যেতে বলছেন। আমরাও সেই একই কথা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কথা শুনেই বা আপনার কথাকে ধার করে নিয়ে বলছি যে আপনি সরকারটা ছেড়ে দিন, বিজেপি সরকার তৈরি হলে পরে আমরা কেন্দ্রীয় হারে আমরা ডিএ দেব, কেন্দ্রের সাথে অ্যাট পার। যেরকম বর্তমানে বহু রাজ্য আলাদা করে ডিএ ঘোষণা করে না, কেন্দ্রের ডিএকেই ডিএ হিসেবে মেনে নেয়, সেইভাবে আমরা এগোবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করেছিলাম যে উনি লক্ষ্মীর ভান্ডার বাড়াবেন, তবে সম্ভবত সেটা তিনি ভোটের জন্য রেখে দিয়েছেন, ভোটের আগে উনি মাস্টার স্ট্রোক হিসেবে সেটাকে হয়তো ব্যবহার করবেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে গোয়াতে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবল বলে এসেছিলেন যে গোয়াতে ক্ষমতায় এলে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে গোয়ার যে সরকার তৈরি হবে তারা 5,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। তো পশ্চিমবঙ্গের মহিলাদের সাথে এই বঞ্চনাটা কেন? গোয়ার মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী যদি দরাজ হয়ে 5,000 টাকার লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের এই 1,000 আর 1,200 টাকার 1,500 টাকার মধ্যে ঘুরবে, 1,000-1,200 টাকার মধ্যে কেন লক্ষ্মীর ভান্ডার ঘুরছে? মায়ের চেয়ে কি মাসির দরদ বেশি? আমরা কি সেটাই দেখতে পাচ্ছি? যে গোয়ার মহিলাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে দরদ, সেই দরদ কিন্তু পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আমরা দেখতে পাচ্ছি না। সেটা লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে কোনো কিছু উল্লেখ করেননি, কিন্তু আমরা জানি ভোটের আগে উনি প্ল্যান করছেন এটাকে বাড়ানোর জন্য, তখন হয়তো ওটা দিয়ে ভোট কেনার চেষ্টা করবেন। এবং সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে তিনি যদিও 3,89,194.09 কোটির বাজেট ঘোষণা করেছেন, কিন্তু এই বাজেট নিয়ে কিন্তু আমাদের মহিলারা, মা বোনেরা অত্যন্ত নিরাশ। এবং আমার মনে হয় যে বিজেপি ক্ষমতায় এলে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি যে অন্নপূর্ণা ভান্ডারের মধ্য দিয়ে আমরা মা বোনেদের হাতকে শক্ত করার জন্য, গরিব মহিলাদের হাতকে শক্ত করার জন্য যে 3,000 টাকা দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছি, তা আগামী দিনে আমাদের বিজেপি সরকার 26-এ যখন গঠন হবে, আমাদের মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরই সঙ্গে সঙ্গে পরের দিন আমরা সেটা লাগু করব। এবং শুধু তাই নয়, এই বাজেটে আমরা কোনো এই ধরনের রূপরেখা দেখতে পেলাম না, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম, যে কর্মসংস্থান। মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর বিজিবিএস করছেন, বিজনেস গ্লোবাল সামিট করছেন, কিন্তু তার ফলে পশ্চিমবঙ্গে কত টাকা ইনভেস্টমেন্ট এলো তার কোনো শ্বেতপত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিল্পপতিরা আসছেন, তারা এসে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ছবি তুলেছিলেন। গত বছর এক শিল্পপতি এসেছিলেন, আজকে ভারতবর্ষের অন্যতম সেরা শিল্পপতিদের মধ্যে থেকে এবার যারা এলেন তারা এলেন, কিন্তু তার ফলে যে ইনভেস্টমেন্ট আসার কথা সেই ইনভেস্টমেন্ট এলো না। উল্টে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে ধরে আনলেন
যে সৌরভ গাঙ্গুলি নাকি সেখান থেকে ইস্পাত কারখানা খুলবেন শালবনীতে, লন্ডনে না প্যারিসে, কোথায় ধরলেন? ও স্পেনে ধরেছেন। স্পেন থেকে গিয়ে তিনি ধরে এনেছেন, ধরে বললেন যে সৌরভ গাঙ্গুলি নাকি ইস্পাত কারখানা খুলবেন, এবং সেই ইস্পাতের যা বাজেট দিলেন তাতে পেরেকের কারখানা ছাড়া আর অন্য কিছু তৈরি হবে বলে আমাদের মনে হয় না। এবং তার ফলে এই রাজ্যে বেকারদের সংখ্যা যেভাবে একের পর এক বেড়ে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী দেউচা পাচামির কথা বলেছেন। দেউচা পাচামিতে কয়লা উঠলে নাকি 100 বছরের জন্য নাকি উনি নিশ্চিন্ত হয়ে যাবেন। আমি জানি না উনি কতটা নিশ্চিন্ত হবেন, কিন্তু ওনার দলের লোকেরা, পশ্চিমবঙ্গবাসী কতটা নিশ্চিন্ত হবে, কিন্তু ওনার দলের লোকেরা নিশ্চিন্ত হয়ে যাবে যে কয়লা ঝেড়ে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। 100 বছর যদি দেউচা পাচামি থেকে কয়লা উত্তোলন হয়, 100 বছরে তৃণমূল নেতাদের কয়েকটি জেনারেশন, যদিও তারা ততদিন ক্ষমতায় থাকবে না এবং আমরা সেই সুযোগ দেব না, কিন্তু তারা মনে মনে ভাবছে যে দিদি দেউচা পাচামিতে কয়লা উঠতে শুরু করলে বেশিরভাগ কয়লাটা আমরাই ঝেড়ে দেব এবং সেই কয়লা বেআইনি ভাবে আমরা বিক্রি করব। এবং গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে কয়লা, বালি এবং বিভিন্ন এই ধরনের যে সমস্ত ন্যাচারাল রিসোর্সেস আছে, সেই ন্যাচারাল রিসোর্সেস সম্পূর্ণভাবে বিক্রি হচ্ছে, বেআইনি ভাবে বিক্রি হচ্ছে বলা ভালো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলো অত্যন্ত ভুলে ভরা বলে আমাদের মনে হয়। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের উনি বলেছেন মোবাইল দেবেন। প্রথম কথা হচ্ছে এটা কেন্দ্রের প্রকল্প। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চোখটা খুলে আশেপাশের রাজ্যগুলো দেখতে বলছি। বিহার আছে পাশে, কিছু দূরে উত্তরপ্রদেশ আছে। প্রত্যেকটি রাজ্যে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা, আমাদের দিদিরা যারা আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ করেন, তারা অলরেডি মোবাইল নিয়ে ঘোরেন। কেন্দ্রের টাকা এসেছিল এখানেও একটা পোর্শন, তারপরে উনি দেননি সেই মোবাইল। গত কয়েকদিন আগে আমরা WCD মিনিস্টার কেন্দ্রের অন্নপূর্ণা দেবীর সাথে এই বিষয়ে আলোচনা করছিলাম যে পশ্চিমবঙ্গের মহিলারা কেন এটা পেলেন না, এর কারণটা কি। এবং পশ্চিমবঙ্গে থেকে যারা অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের সংগঠনের কিছু প্রতিনিধি ওনার সাথে দেখা পর্যন্ত করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, আমাকে রিকোয়েস্ট করেছে যে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেয়া, প্রয়োজনে তারা মহামান্য আদালতের শরণাপন্ন হবেন যে কেন্দ্রের টাকা আসার পরেও কেন এরা মোবাইল এবং ট্যাব পায়নি, যেটা পাওয়ার কথা তাদের। মাননীয় মুখ্যমন্ত্রী মুখে বলছেন এগিয়ে বাংলা, অথচ আমরা এক্ষেত্রে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি বিহার আমাদের থেকে এগিয়ে, উত্তরপ্রদেশ এগিয়ে, কর্ণাটকা এগিয়ে, সব রাজ্যরা এগিয়ে, সব রাজ্যগুলো এগিয়ে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যতই মুখে বলুন যে এগিয়ে বাংলা, আদপে মুখ্যমন্ত্রী যে বাংলা তৈরি করছে সেই বাংলা হচ্ছে পিছিয়ে পড়া বাংলা। কৃষকদের জন্য কোনো ধরনের আমি প্রকল্প এই বাজেটে ঘোষণা করার মতো আমি শুনতে পেলাম না। দ্বিতীয় হচ্ছে যে বিষয়টি, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধিতে তাদের প্রাণ ওষ্ঠাগত প্রায়। এই দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো সুরাহা এই বাজেটে দেখতে পেলাম না। শুধু 300 সুফল বাংলা স্টল সেটা ঘোষণা হয়েছে। এই সুফল বাংলা স্টল থেকে আপনারা কেউ কোনো জিনিস কিনেছেন কিনা? আমার বাড়ির লোক তো আজ অব্দি কোথাও খুঁজে পায়নি সুফল বাংলা স্টল। কোথায় ঘুরে বেড়ায়, কোথায় থাকে, কখনো কখনো দেখি একটা গাড়ি নিয়ে, ট্রাক নিয়ে, ছোট হাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সুফল বাংলা স্টল বলে। এবং তো আমার সন্দেহ যে মন্ত্রী, এই সুফল বাংলা স্টলের মন্ত্রী বিপ্লব মিত্র বাবুই সম্ভবত এই সুফল বাংলা এর মন্ত্রী, তিনিও মনে হয় খুঁজে বের করতে পারবে না কোথায় এই সুফল বাংলা স্টল চলে। এবং বাংলার এই 9.5 কোটি 10 কোটি লোক, তাতে এই 300-400 সুফল বাংলা স্টল আদপেও কতটা ক্যাটার করতে পারবে আমার যথেষ্ট রকমের সন্দেহ আছে। এছাড়াও দেখলাম উনি মাস্টার প্ল্যান তো মাস্টার ব্লাফে পরিণত হলো। 500 কোটি টাকায় কি মাস্টার প্ল্যান করবেন? এ তো দেবকে ধরে রাখার জন্য মনে হচ্ছে, নে বাবা একটা ললিপপ চোষ। দেব যেহেতু বলেছিল যে মাস্টার প্ল্যান নিয়ে কিছু না হলে পরে সে পার্টি ছেড়ে দেবে, সেটা ললিপপ ধরিয়ে দেওয়া হলো। আর তার থেকেও বড় কথা, যে যদি ল্যান্ড অধিগ্রহণই না হয়, জমি অধিগ্রহণই যদি না হয়, ল্যান্ড অ্যাকুইজিশন যদি না হয়, মাস্টার প্ল্যানটা হবে কোথায়? আকাশে হবে মাস্টার প্ল্যানটা? কোনো পরিকল্পনা নেই, ভবিষ্যতের দিকে দূরদৃষ্টি নেই। এই বাজেট সম্পূর্ণভাবে অন্তঃসারহীন, দূরদৃষ্টিবিহীন এবং এমন একটি বাজেট যে বাজেটে বাংলার মানুষের কোনো সুফল হবে বলে আমার মনে হয় না। এবং যে মুখ্যমন্ত্রী ডবল চাকরির কথা বলতেন, সেই মুখ্যমন্ত্রীর আমলে টেট থেকে শুরু করে একের পর এক শিক্ষার্থীরা
বিকাশ ভবনের সামনে বসে কাঁদছে, চাকরি নেই, এবং মুখ্যমন্ত্রী যে সিস্টেম তৈরি করে দিয়েছেন এই রাজ্যে, কোনো চাকরি পয়সা ছাড়া হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। উনি আবাস যোজনা, বাংলার আবাস যোজনা, বাংলার ঘর, এর কি ঘোষণা করেছেন? আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, যারা ঘর পেয়েছিল তারা এখনো পর্যন্ত পুরনো ইনস্টলমেন্টের টাকা পায়নি। এইরকম অবস্থা হয়ে গেছে। এবং তারপরে উনি ঘোষণা করে দিচ্ছেন, যদি এটা কেন্দ্রের প্রকল্প, উনি আশা করছেন যে কোনোভাবে কেন্দ্রকে যদি আমি পুনরায় ফিরে আসবো। মানুষের যখন ভয় লাগে তখনই মানুষ বলে ভয় লাগছে না, ভয় লাগছে না, বারবার এটাই বলে। তো আকবরই এই কথাগুলো প্রমাণ করছে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন যে বিজেপি ক্ষমতায় আসতে পারে। সেই জন্য তিনি এটি অনর্গল পাগলের বাজেট, যে বাজেট ট্রেডমিলে তৈরি হয় বলে আমরা শুনেছি, তো এবারও নিশ্চয়ই ট্রেডমিলে চড়ে উনি চলমান বাজেট তৈরি করেছেন, কিন্তু বাজেট আদপে চলমান নয়। এই ট্রেডমিল ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে, রাজ্যের অর্থ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে। দেখুন, এই টাকা ইনসাফিসিয়েন্ট, এই টাকাতে খুব বেশি কিছু হবে না। আপনি জানেন নর্থ বেঙ্গলে প্রচুর নদী নালা আছে যাতে ব্রিজ নেই এই মুহূর্তে। এক একটি জেলায় 2-3টে করে ব্রিজ লোকের ডিমান্ড, আমাদের জনগণ ডিমান্ড করছে। সেই টাকাই তো হবে না, অন্য কিছু তো আপনি ছেড়ে দিন। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ বলে যে পর্ষদটা তৈরি হয়েছে, সেই পর্ষদটা শুধুমাত্র তো দেখানোর জন্য তৈরি হয়েছে। আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার পরে যে উত্তরবঙ্গের লোকেদের আর কলকাতায় আসতেই হবে না। এখন কোনো অফিসারই বসে না সেখানে, ভাওতাবাজি। চলো আগে অশোক দা বলে নি, তারপরে ভদ্রগীটা। ঠিক আছে, ঠিক আছে। ছেড়ে দাও এরকম, ঠিক আছে, ছেড়ে দাও, ঠিক আছে। নমস্কার। আমাদের রাজ্য সভাপতি সুকান্ত বাবু বলেছেন অলরেডি, আমাদের এই তৃণমূল সরকারের পঞ্চম বাজেট দেখলাম। তো এখন এই বাজেট দেখে আমার মনে হয় এই যে বিজ্ঞাপন সংস্থাগুলো থাকে না, এই বিজ্ঞাপন সংস্থাগুলোর অনেক কিছু শেখার আছে তৃণমূলের থেকে। যেমন কতগুলো উদাহরণ, একটা হচ্ছে বিশাল মোটা বাজেট ভাষণ, বাজেট বিবৃতি, কত পাতা, বাংলায় বোধহয় 127, ওইটা আরো বেশি, ওইটা হচ্ছে 170-এর কাছাকাছি ইংরেজিতে। কিন্তু এটা যদি দেখেন, আমার মনে আছে নির্মলা সীতারামনের বাজেটটা হচ্ছে 27 পাতা, কিন্তু এর মধ্যে 116 পাতা, বাংলাটায় দেখবেন 116 পাতা, আর ইংরেজিটায় বোধহয় আরো, ইংরেজিতে বোধহয় 118 পাতা পড়ে। তো যেটা ভাষণে পড়া হবে না সেটা ভাষণের প্রিন্টেড কপিতে দিয়ে কি লাভ? কারণ আছে, কারণ হচ্ছে ভয় লাগবে যে যদি বলি বাজেটে এটা নেই, হয়তো 56 পাতায় রয়েছে, কে জানে। তো এইটা হচ্ছে ভয় দেখানোর জন্য যে দেখো এত বড় বাজেট, তাতে তোমার নামও আছে, ওইখানে যদি ভালো করে পড়ো তাহলে দেখতে পাবে তোমার জন্য কিছু আছে। দ্বিতীয় বলি, এই প্রথম বাজেট দেখলাম আমি, আগের গুলোতে বোধহয় ছিল, যে বাজেটে যারা বিশ্লেষণ করে তারা যেটা খোঁজে, একটা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট খোঁজে, যে কত ঘাটতি হলো, ঘাটতির কোনো উল্লেখই নেই। সেটা আমার খুঁজে বার করতে হলো, আমার এই সহযোগী সর্বজিৎ রয়েছে, ও আমার ওপর করুণা করে এটা খুঁজে বার করে দিল যে কত ফিসক্যাল ডেফিসিট। ডেট, ঋণ কত হবে সেটাও খুঁজে পাবে না বিবৃতিতে, সেটা খুঁজতে গেলে বাজেটের যে মোটা মোটা রয়েছে তার মধ্যে খুঁজতে হবে। তৃতীয়, ইন্টারেস্ট পেমেন্ট কত। ইন্টারেস্ট পেমেন্ট আমরা কেন খুঁজি? উনি তো মাঝে মধ্যেই বলেন যে পুরাতন ঋণ রয়েছে, ওতে সব সুদ দিতে হয়। সুদের কথা নয়, ভুলেই বললাম সুদ মকুব হয়ে গেছে, তাহলে কি চালাতে পারবে?
তো এই সুদের সংখ্যাটাও দেখবেন সহজে পাবেন। আর আশ্চর্য হলাম যেটা, যে অতীতে যেটা মিথ্যে বলে প্রমাণিত হয়েছে সেই কথা আবার বলছে। উনি 118 পাতায় বলছেন, 3 বিশিষ্ট ভৌগোলিক অবস্থান ও জটিল নদী বিন্যাসের কারণে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকা বরাবর বন্যা পরিস্থিতির শিকার হয়। ঠিক কথা। এর সঙ্গে ডিভিসি দ্বারা বিনা নোটিশে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি আরো সংকটজনক হয়ে ওঠে। এটা তো আমার ধারণা ছিল যে আপনাদের সংবাদপত্রেই পড়েছে, ডিভিসি প্রমাণ করে দিয়েছে যে ওদের যে রেগুলেটরি বডি আছে তাতে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের ইঞ্জিনিয়াররা রয়েছেন, ওরা জানতেন, সেই খবর গেছে, তাহলে এ করার মানুষের। এবার সুকান্তবাবু বললেন বিজিবিএস এর কথা, ওইটাও একটা বিজ্ঞাপনের ব্যাপার, এটা 8ম বিজিবিএস। ওতে এই বাজেট বিবৃতিত বলেছেন যে দেওচা পাচামিতে সে সাংঘাতিক ব্যাপার হতে চলেছে। কি হতে চলেছে সেটা বলেছেন, দেওচা পাচামিতে 1240 মিলিয়ন টন কয়লা আর 2600 মিলিয়ন টন বাসল্টের সম্ভার সহ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা। এমনি কাজ শুরু হয়ে গেছে। তো এটা স্ট্রাকচার কি, একটা যখন ব্যবসা দেখেন, একটা ব্যবসা শুরু করে, আর ওই ব্যাসল্টের কথা যেটা বললেন, ব্যাসল্টই মুশকিল, কারণ প্রথম ব্যাসল্ট না তুললে কয়লা তোলা যাবে। তো এই যে ব্যবসা করতে গেলে যারা ব্যবসা করে প্রথমে মূলধন খোঁজে। তো পশ্চিমবঙ্গ সরকার এটা পরিষ্কার করছে না কোথা থেকে হবে, কে করবেটা কি। আমি জানি না, আপনারা সাংবাদিক, আপনারা হয়তো ভালো জানবেন। আমি মোটামুটি খুঁজে পেতে আমার স্বল্প বুদ্ধিতে যা হয় দেখলাম কি আছে, একটা বেঙ্গল বীরভূম কোল কোম্পানি আছে, এটা বোধ হয় ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ওর একটা এসপিভি, পেড আপ ক্যাপিটাল কত, 10 কোটি টাকা। তো এইটা যেটা হচ্ছে, যেটা সুকান্ত বললেন যে লক্ষ্মীর ভান্ডার, এটা নিয়ে প্রশ্ন উঠছে, সবারই মাথায় হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বাড়ালেন না তো এখন। এটা একদম ঠিক বলেছে, আমি সুকান্তর সঙ্গে একদম সহমত। এটা নির্বাচনের একটু আগে আগে, এত তাড়াতাড়ি করে লোকে যদি ভুলে যায়, ওইটা নিয়ে ঢাক পেটানো হবে। তো দেওচা পাচামি আমার কেমন মনে হয় যে ওইটা একটা বিজ্ঞাপনের প্রমাণ। তাছাড়া সবুজ সাথী, ওইটাতে বলেছেন যে কত গাছ লাগিয়েছেন। সবুজশ্রীতে 64 লক্ষ চারা গাছ রোপণ করা হয়েছে। আমার তো কেমন মনে হয়, একটু বলুন না কটা গাছ বেঁচে আছে। 64 লক্ষ গাছ গ্রিন অডিট হওয়া দরকার। গ্রিন অডিট। আর এটা যেটা আমি একটা সংবাদপত্রে লিখেও ছিলাম, যে এই সরকার যেন বিশ্বাস করে মা ফলেশু কদাচন কর্মেন নিভাধিকার, কাজ করে যাও, পয়সা খরচা করো, চুরি হলো কি হলো না দেখো না, কিছু হলো কি হলো না জানি না, গাছ লাগানো হলো, গাছ বেঁচে আছে কিনা সেটা দেখার দরকার। ড্রোন দিয়ে দেখা যায়, ড্রোন দিয়ে ছবি তোলা যায়। বলুন না, এই 64 লক্ষর মধ্যে 4 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ কত গাছ বেঁচে আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বাজেটে আমি একটু বোরিং কথায় আসি, আমি ওই রাজনীতির কথায় না এসে ফিসক্যাল ডেফিসিট। আপনারা জিজ্ঞেস করবেন যে এই যে খরচা হলো কত, মানে যা উপার্জন হয়েছে তার থেকে কত বেশি খরচা। প্রথমেই বলি, বাজেটে ট্রুথ ইন বাজেট মেকিং বলে একটা কথা আছে। সত্যি বলছো না মিথ্যে বলছো, নাহলে যেটা করা যায়, রেভিনিউটা অনেক দেখিয়ে দেওয়া যায় যে রাজস্ব প্রচুর আছে, খরচাও প্রচুর করা যাবে, দেনা করতে হবে না। এদের ফিসক্যাল ডেফিসিট যদি দেখেন, যে এখন যে চলতি বছরটা 2024-25, আপনারা জানেন তো প্রথম একটা বাজেট এস্টিমেট আসে, এবারও বাজেট এস্টিমেট আসবে, এসে গেছে অলরেডি, তারপর রিভাইজড এস্টিমেট আসবে, পরে আমরা বলি উফ এটা গন্ডগোল হয়ে গেছে, এত রেভিনিউ হয়নি, এক্সপেন্ডিচার বেশি হয়েছে। তো ফিসক্যাল ডেফিসিট এই চলতি বছরে ওরা আশা করেছিলেন 68,250 কোটি টাকা হবে, সেটা 5,000 কোটি টাকা বেশি হয়ে গেছে, 73,017 কোটি টাকা হয়েছে। এবার আবার উনি ভাবছেন
73,177 কোটি। এখন প্রশ্ন, এটা আমাদের দলের বিধায়করা অনেক সময় বলে যে ঋণ কত হচ্ছে, ঋণ। তো ঋণের হিসেবটা যদি দেখেন 2023-24 মানে গত বছর ঋণ ছিল 6,33,960, সেইটা